শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। স্মৃতিস্তম্ভে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা। পলাতক যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনতে তৎপরতা চলছে। জুলাইয়ে প্রকাশ হবে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা। সাঁওতালপল্লীতে আগুনের ঘটনার তদন্তের নির্দেশ হাইকোর্টের। প্রতিবেদন দিতে হবে 14 দিনের মধ্যে। এবং প্রস্তুতি ম্যাচে টাইগারদের মুখোমুখি সিডনি সিক্সার্স। থ্রোয়িং কিপিং নিয়ে কাজ করছেন দুই অস্ট্রেলিয়ান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিচ্ছি পুরো খবর। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। শহীদ পরিবারের সদস্যরা পলাতক যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন। ৪৫ বছর পরেও বাঙালির হৃদয় জুড়ে রক্তাক্ত ক্ষত আর হাহাকার শ্রেষ্ঠ সন্তানদের জন্য, যাদের পাকিস্তানি হানাদারদের সাথে হাত মিলিয়ে হত্যা করেছিল রাজাকার আল বদররা। ভোরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিউগলে বাজে করুণ সুর। দলীয় সভাপতি হিসেবে আওয়ামী লীগ নেতাদের নিয়ে আবারও ফুল দেন শেখ হাসিনা। ছিলেন মন্ত্রিসভার সদস্যরাও। পরপরই শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ বুদ্ধিজীবীর স্বজনদের দাবি, বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে যুদ্ধাপরাধীদের দলকে নিষিদ্ধ করতে হবে। জঙ্গিবাদী সাম্প্রদায়িক শক্তির অর্থনৈতিক সবলতা সক্ষমতাকে ধ্বংস করে দেওয়া দরকার এবং জামাত ইসলামীর বিচার হওয়া দরকার। এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে এই ধরনের ঘটনা, এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা, এই ধরনের অত্যাচারের ঘটনা যেন আর না ঘটে, সেটার জন্য কিন্তু এই সমস্ত রাজাকারদের সব জায়গা থেকে উৎখাত করতে হবে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সবাইকে সতর্ক করে বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনো মুক্তিযুদ্ধের অর্জনগুলো ধ্বংস করার ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধভাবে ওদের প্রতিহত করতে হবে। বাকি যারা আছে, ওই যে এরা তো অনেকেই বাইরে যারা আছে, তাদেরকেও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের সক্রিয় প্রয়াস অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করা হলে নামে হাজারো জনতার ঢল। শ্রদ্ধা জানাতে আসে মানুষের সারি যত দীর্ঘ, তার চেয়ে অনেক বেশি দীর্ঘ ৪৫ বছরের রক্তক্ষরণ। তবে শীর্ষ আলবদর নেতাদের ফাঁসি কার্যকর হওয়ায় কিছুটা সান্ত্বনা পেয়েছে শহীদ বুদ্ধিজীবীদের পরিবার। এখন তাদের দাবি, যুদ্ধাপরাধীদের সংগঠন হিসেবে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হোক। পরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জুলাইয়ে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সকালে রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানিয়েছেন মন্ত্রী। আমরা আশা করি আগামী জুলাই মাসে আমরা মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা পাবো। আমরা সব জেলার থেকে সংগ্রহ করেছি, এখন কম্পাইল করে আমরা বই আকারে প্রকাশ করব। মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধে সরাসরি গণহত্যায় জড়িতদের আরও আগেই বিচারের আওতায় আনা উচিত ছিল। পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। তারা ক্ষমা চাইবেন কিনা জানি না, ক্ষমা চাওয়া উচিত। অন্যায় করেছেন, অনেক অবিচার করেছেন আমাদের উপরে, অনেক মানুষ গণহত্যা তারা করেছেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধে যারা সরাসরি যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিল, যারা আমাদের দেশের সাধারণ মানুষকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত ছিল। এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দেশের বিভিন্ন জায়গায় চলছে নানা কর্মসূচি।
শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিনব্যাপী আয়োজনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং মিলাদ মাহফিল। সকাল 7টায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়। দিনটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শিক্ষক সমিতি। খুলনায় সকালে গল্লামারী স্মৃতিস্তম্ভে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়। আমরা চাই বাংলাদেশ যে উন্নতি করতেছে সেই উন্নতি ধরে রাখুক। যারা এই মানবতার বর্বরতম কাজগুলো করেছিল আমরা তরুণরা চাই এবং আমাদের সামনেই তাদের বিচারগুলো করা হোক। মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধতা এবং ফিরে যাওয়ার যে আমরা প্রয়াস লক্ষ্য করেছি, তার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ কিন্তু আরো বিকশিত হচ্ছে এবং আমরা আমাদের অতীতকে আরো খুঁজছি। দেশের বিভিন্ন জেলার বধ্যভূমিগুলো রয়ে গেছে রক্ষণাবেক্ষণের বাইরে। সরকারি বেসরকারি কোনো পর্যায়ে এই স্থানগুলো সংরক্ষণের উদ্যোগ না নেয়ায় ক্ষোভ জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। ৭১-এর ২৯ এপ্রিল নেত্রকোনায় প্রবেশ করে পাক সেনারা। অন্তত ১৬টি স্থানে নির্বিচারে চালায় গণহত্যা। কয়েক হাজার মুক্তিকামী জনতার সাথে একে একে হত্যা করা হয় ডাক্তার মিহির সেন, হেমবাগচি, শিল্পী সিদ্ধার্থ, আইনজীবী অখিল সেন, শিক্ষক কামিনী চক্রবর্তী, এম এ আওয়াল, রফিকুল ইসলাম, সুরুজ আলী এবং অধ্যাপক আরজ আলীকে। এত বছরে নামে মাত্র সংরক্ষণ করা হয়েছে শুধু ত্রিমোহনী বধ্যভূমি। বাকি ১৫টি সংরক্ষণের অভাবে ধ্বংসপ্রায়। যে জলের সাথে, মাটির সাথে, কাদার সাথে তাদের রক্তের সংমিশ্রণ হয়ে গেছে, সেই স্থানটি আজকে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। হবিগঞ্জের স্বাধীনতা ও বিজয় দিবসে কিছু কিছু বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হলেও জেলার বধ্যভূমির সঠিক সংখ্যা কারো জানা নেই। অনেকগুলো সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আর অনেকগুলো রয়েছে আনডিটেক্টেড অবস্থায় রয়েছে। এগুলো উদ্ধার করে ওগুলোও সংস্কার করা প্রয়োজন। সরকার একটা পরিকল্পনা নিচে এগুলো চিহ্নিত করা এবং এর উপরে স্মৃতিসৌধ নির্মাণ করা, তো এখনো এগুলা কিছুই হয় নাই। আমরা স্থানীয়ভাবে যেগুলো সম্ভব আমরা করছি। তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্ত করায় ২০০৬ সালে মুক্তিযোদ্ধাদের আপত্তিতে বন্ধ হয় ভোলার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণের কাজ। সে কাজ শুরু হয়নি এখনো। ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে একটি সঠিক তালিকা প্রণয়ন করা হচ্ছে মন্ত্রণালয়ের মাধ্যমে। ২৬ মার্চের পূর্বেই সেটা সুসম্পন্ন হবে। সম্পন্ন হলে সেখানে আমরা সঠিক শহীদের তালিকা স্থাপন করতে পারবো বলে আমরা আশা রাখি। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতন করতে দ্রুতই বধ্যভূমি সংরক্ষণে উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন মুক্তিযোদ্ধারা। আতিফ আঞ্জুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা। এবার বিজয়ের মাস ডিসেম্বর নিয়ে প্রতিবেদন। ট্যাঙ্ক ব্যাটল অব শিরোমণি খুলনায় মুক্তিযুদ্ধের ইতিহাসে মুক্তিবাহিনীর পাশাপাশি ভারতীয় মিত্রবাহিনীর সেনাদের আত্মত্যাগের অনন্য এক দৃষ্টান্ত। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সম্মুখ যুদ্ধে ৩ শতাধিক ভারতীয় সেনার আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতার স্বাদ পায় খুলনা। কিন্তু স্বাধীনতার ৪.৫ দশকেও তাদের জন্য হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর খুলনা বিজয় মেজর গনি ও মেজর মহেন্দ্র সিং এর নেতৃত্বে ট্যাঙ্ক সহ ২৮টি সাজোয়া যান নিয়ে চূড়ান্ত অভিযান শুরু করে যৌথ বাহিনী। মাঝপথে শিরোমণিতে পাক বাহিনীর অবস্থানের নিশানার মধ্যে পৌঁছালে মিত্রবাহিনীর উপর হামলা হয়। শুরু হয় সম্মুখ যুদ্ধ। বহু লোক হতাহত হয়, হাঁটাহাঁটি লড়াই হয়। যারা সামরিক শক্তিতে শক্তিশালী হতে চায় তাদের অনেক মিলিটারি একাডেমিতেও এই ব্যাটেল অব শিরোমণি হিসাবে খ্যাত যুদ্ধটা পড়ায়। স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও মিত্রবাহিনীর সদস্যদের আত্মদানের স্বীকৃতির স্মৃতিস্তম্ভ নির্মিত না হওয়ায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা সহ খুলনার সাধারণ মানুষ। একটা বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল বোধহয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফ্রন্টাল ফাইটে। এখানে যে ক্ষতি হয়েছে এরকম ক্ষতি আর কোথাও হয়নি। মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে শিরোমণিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বীর মুক্তিযোদ্ধারা তারাও চাচ্ছেন যে সেখানে একটি স্মৃতিস্তম্ভ যুদ্ধ এল আলামিনের সাথে তুলনা করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে চাঁপাই নবাবগঞ্জের রেহাইটচর এলাকায় শত্রুর গুলিতে শহীদ হন এই বীর মুক্তিযোদ্ধা।
স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে 13 ডিসেম্বর সন্ধ্যায় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযোদ্ধাদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জে শত্রুমুক্ত করতে মহানন্দার পাড়ে 12 ঘড়িয়ায় আসেন। পরদিন 14 ডিসেম্বর ভোরে শত্রুদের বুলেটে শহীদ হন ক্যাপ্টেন জাহাঙ্গীর। বীর এই যোদ্ধাকে শ্রদ্ধা জানিয়ে সকালে মহানন্দা ব্রিজ সংলগ্ন শহীদ স্মৃতি ফলকে ফুল দেন সর্বস্তরের মানুষ। মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পাশাপাশি অংশ নেয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এছাড়া সোনা মসজিদে শহীদের সমাধিস্থলে আলোচনা সভা, ফাতিহা পাঠ এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে কারা আগুন দিয়েছে তা জানতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দেওয়া হয়েছে। সকালে বিচারপতি ওবায়দুল হাসান এবং কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চায় গত 12 নভেম্বর আইন এবং সালিশ কেন্দ্রের আইনজীবী আদালতে জানান, সাঁওতালদের বাড়িতে পুলিশ আগুন দিয়েছে বলে মামলার বাদী তাদের জানিয়েছেন। এই সংক্রান্ত অডিও রেকর্ড রয়েছে তাদের কাছে। এই পরিপ্রেক্ষিতে আদালত এই তদন্তের আদেশ দেয়। এছাড়া এই ঘটনায় দায়ের 2টি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সংবাদ এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আরো কিছু খবর জানিয়ে দিচ্ছি। সিলেটের দক্ষিণ সুরমায় বাস মাইক্রোবাস সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কের 7 মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে কুমিল্লা থেকে সিলেটগামী বাসের সংঘর্ষ হয়। গুরুতর আহত 4 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ যান। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ঘর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীর জড়িত থাকার প্রমাণ পাওয়ার দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ। মানবাধিকার সংস্থাটি বলছে, এই সংক্রান্ত স্যাটেলাইট ছবি রয়েছে তাদের কাছে। গত 1 মাসে ওয়া পেক নামের একটি গ্রামে 300-র বেশি বাড়িতে আগুন দেওয়া হয়। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, আগুনের সময় গ্রামটির পাশেই অবস্থিত একটি সেনা চৌকিতে অবস্থান করছিল সেনাবাহিনীর অনেক গাড়ি। আর এতেই প্রমাণিত হয় আগুন দেওয়ার ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনী জড়িত, বলছে হিউম্যান রাইটস ওয়াচ। খেলার খবর। অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পে 2টি প্রস্তুতি টি20 খেলবে বাংলাদেশ। আজ প্রথম ম্যাচ বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের মুখোমুখি হয়েছে টাইগাররা। নিউজিল্যান্ড সিরিজের আগে ডাউন আন্ডারের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চায় টাইগার স্কোয়াড। এরই মধ্যে স্বল্প মেয়াদে কোচিং স্টাফে যুক্ত হয়েছে বড় নাম। থ্রোয়িং টেকনিকে উন্নতির জন্য মাশরাফিদের সঙ্গে কাজ করছেন অস্ট্রেলিয়ার জাতীয় বেসবল দলের কোচ জন ডিবল। এছাড়া আছেন মনোবিদ ফিল জনসন। উইকেট কিপারদের নিয়ে আলাদা সেশন করবেন সাবেক ওজি ব্র্যাড হার্ডিন। 16 ডিসেম্বর আরও একটি প্রস্তুতি টি20 খেলবে দল। এর 2 দিন পর নিউজিল্যান্ড যাবে টাইগাররা। 1971 সালে পাকিস্তান পরাজয় নিশ্চিত বুঝতে পেরে নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক এবং পড়া করতে থাকে। তারই অংশ হিসেবে 14 ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আল বদর এবং আল শামস বাহিনীর সহায়তায় বাঙালির মেধা ও মনন গঠনের কারিগর বুদ্ধিজীবীদের হত্যা করে। তাদের হত্যার মধ্য দিয়ে মূলত বাঙালির জাতীয়তাবাদের চেতনাকেই পিষে মারার চেষ্টা হয়েছিল সেই সময়। 71 ডিসেম্বরের 4 তারিখ থেকেই ঢাকায় নতুন করে কারফিউ জারি করা হয়। আর 10 তারিখ থেকেই বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নামে হানাদাররা। এরপর 14 ডিসেম্বর সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী, লেখক সহ এদেশের সূর্য সন্তানদের ধরে তাদের চোখে কাপড় বেঁধে মিরপুর, মোহাম্মদ